আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হলো যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ভারত বিরোধীরা আবার ভুল পথে যাচ্ছে। বিএনপিকে ইঙ্গিত করেই তিনি এই কথা বলেছেন গত শুক্রবারে, যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের সাথে এই কথা বলেন যে ভারত বিরোধীরা আবার ভুল পথে হাঁটছে। ভারত বিরোধী কারা? ভারত বিরোধী অনেকেই আছে। কেন আছে? সেগুলোরও একটি রিজন আছে, কারণ আছে। কারণ ছাড়া প্রতিবেশী দেশের সাথে কারো মতবিরোধ হতে পারে না। কারণ ভারত 1971 সালে মুক্তিযুদ্ধে আমাদের আশ্রয় দিয়েছে, অস্ত্রশস্ত্র দিয়েছে, তাদের সৈন্য সামন্ত আমাদের এই স্বাধীনতার জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু সেই ভারতের প্রতি আমাদের মনোভাব কেন বদলে যাচ্ছে? সেই বদলে যাওয়ার নেপথ্যে অনেক কিছুই সবাই জানে, সবাই বোঝে, এবং ওবায়দুল কাদের সাহেবও জানেন। প্রতিবেশী দেশ একটি বৃহৎ দেশ, গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশের আশেপাশে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো থাকবে, এটি হলো বাস্তব। আমাদের দেশেও আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম গণতান্ত্রিক আন্দোলনের জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক জীবন ব্যবস্থাকে বেছে নেওয়ার জন্য আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এবং মুক্তিযুদ্ধের যে 4টি মূলনীতি ছিল তার মধ্যে গণতন্ত্র একটি অন্যতম। কিন্তু সেই গণতন্ত্র আমরা বারবার হারিয়ে ফেলেছি। সেই 1972 সাল থেকেই আমাদের দেশে যে গণতান্ত্রিক চর্চা নর্মস থাকার কথা, সেটা কিন্তু ধীরে ধীরে ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছিল। আর ব্যক্তিকেন্দ্রিক যখন হয় তখনই গণতন্ত্র আসলে মার খায়। কারণ দেশটা যখন, দেশের মানুষের মূল্যায়নটা থাকে দেশের মধ্যে, সাধারণ মানুষের যদি মূল্যায়ন থাকে, তাহলে কিন্তু সেখানে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর যদি সেটা জনসাধারণকে যদি একঘরে ফেলা হয়, জনসাধারণকে যদি মানে শুধু কাগজে কলমে গোনা হয়, আমরা মুখে যদি বলি যে জনগণই ক্ষমতার উৎস, এবং সংবিধানও লেখা আছে জনগণই ক্ষমতার উৎস, কিন্তু আমরা বাস্তবে যদি জনগণকে উপেক্ষা করি, সেই জনগণকে উপেক্ষা করলে সেখানে আর গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না। গণতান্ত্রিক ব্যবস্থা একটি চর্চার বিষয়। ভারত 1947 সাল থেকে গণতান্ত্রিক চর্চা করে আসছে। 75 বছর তাদের গণতান্ত্রিক চর্চার কোনো রকম ব্রেক ছিল না। সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকমের এসেছে, স্বল্প সময়ে, ক্ষণস্থায়ী সময়ে সরকার এসেছে, সেখানে রাজনৈতিক ক্রাইসিস দেখা দিয়েছে, কিন্তু গণতান্ত্রিক ইনস্টিটিউশনটা কিন্তু কোনোভাবেই সেখানে নষ্ট হয়নি। আজকে আমরা যে বাংলাদেশে যে নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচনগুলো সবগুলো নির্বাচনই দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়। সেটা তত্ত্বাবধায়ক সরকারের সময়ও দেখা গেছে, যারা বিজয়ী হয়েছে তারা বলেছে সুষ্ঠু হয়েছে, যারা পরাজিত হয়েছে তারা বলেছে যে সুষ্ঠু হয়নি। অর্থাৎ তত্ত্বাবধায়ক সময়ও দেখা গেল যে বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, এবং তত্ত্বাবধায়ক যখন বাতিল করা হলো তার পরবর্তী পর্যায়েও কিন্তু অভিযোগ করা হচ্ছে যে সেখানে গণতান্ত্রিক চর্চা হচ্ছে না, গণতান্ত্রিক নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ নেই, সুষ্ঠু ভোট হচ্ছে না, নিরপেক্ষ ভোট হচ্ছে না, এবং সব দলের জন্য মানে যে রাজনীতি ফিল্ড থাকে, হ্যাঁ, মানে প্লেইং ফিল্ড যেটা বলা হয় সেটা সমান ছিল না, ইত্যাদি ইত্যাদি। এবছরও যে নির্বাচন হয়ে গেল সেগুলি নিয়ে অনেক বিতর্ক আছে। এখন প্রশ্ন হলো যে প্রতিবেশী দেশ ভারত, সেখানে গণতন্ত্র আছে, বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে, তো যারা গণতন্ত্রের জন্য লড়াই করে, সংগ্রাম করে, তারা তো অবশ্যই প্রত্যাশা করে যে ভারত এখানে কমপক্ষে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। এবং এখানেই, এই জায়গাটাতে, এই মার্জিনেই কিন্তু এই সমস্যাটা বেঁধে গেছে। কারণ ভারত এখানে গণতান্ত্রিক একটি সরকার যদি চায়, তাহলে অবশ্যই গণতান্ত্রিক সরকার হবে। আর ভারত বিরোধীরা আবার ভুল পথে হাঁটছে। কিন্তু ভারত বিরোধীরা ভুল পথে যদি হাঁটে, এবং তাতে লাভ কার হবে? লাভ যদি আওয়ামী লীগের হয় তো ক্ষতি কী? আওয়ামী লীগই যদি হয় ক্ষতি কী? কারণ এই ধরনের নির্বাচনগুলো তো লাভবান হচ্ছে তো সবাই পর্যায়ে আওয়ামী লীগই। বিএনপি তো কিংবা অন্যান্য দলগুলো তো লাভবান হচ্ছে না। সেখানে সাধারণ মানুষ ভোট দিতে যায় না, আর ভোট দিতে গেলেও সেখানে দেখা যায় যে সুযোগ থাকে না।
ইত্যাদিতে ভোটের উপস্থিতি হার কম। শুধু জাতীয় নির্বাচন কেন, উপজেলা নির্বাচন, তারপরে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, সব কিছুতে দেখা যায় যে ভোটারদের অনুপস্থিতি, ভোটাররা খুব কম আসে, তারপরে বিরোধী দলের ক্যান্ডিডেট থাকে না। তো এই সমস্ত বিষয়গুলোর পিছনে নেপথ্যে অবশ্যই যদি গভীরে আমরা হাত দিই, তাহলে অবশ্যই রাজনীতি শুধু তো নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, রাজনীতি এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। আপনি একা থাকতে পারবেন না, আমি একা থাকতে পারবো না, কারণ ভারত সে তার স্বার্থটা চাবে এবং যারা ক্ষমতায় থাকে তারা তাদের গদিকে অবশ্যই শক্ত সমর্থ করার চেষ্টা করবে, এইটি। কিন্তু যারা দেশের জন্য রাজনীতি করে সেখানে অন্য দলগুলোর তো ক্ষমতায় আসার অভিলাষ আছে, কিন্তু তারাও তো চেষ্টা করে এবং তারা ইতিপূর্বে ক্ষমতায় ছিল কয়েকবার। এদেশের মানুষ একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নির্বাচন হলে যাকে চাবে পাবলিক, তারাই গভর্নমেন্ট ফর্ম করবে, এটাই হলো গণতন্ত্রের মূল কথা। কিন্তু সেই জায়গাটার থেকে আমরা দূরে যখন চলে যাই, সেটার ইম্প্যাক্টটা অবশ্যই কিছুটা ভারতের উপরে পড়ে। আর ভারতের উপরে পড়ে বিদায়ী ভারতের প্রতি এদেশের সাধারণ মানুষের একটা ক্ষোভ, দুঃখ, উদ্বিগ্নতা আমরা খেয়াল করি। কারণ ভারত কার সাথে সম্পর্ক রাখবে? বাংলাদেশ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ প্যারালাল। বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, সরকারের সাথেও থাকে, প্রতিটি সরকারের সাথেই প্রতিটি সরকারের একটা সম্পর্ক থাকে, কিন্তু সেই সম্পর্কটা যদি একপেশে হয় তাহলেই ওই জনগণ তখন বুঝে যায় যে আসলে ভারতের মোটিভটা কী। আর ভারতের মোটিভ যখন অন্য দলের প্রতি বিরূপ হয়, তখন স্বাভাবিক পর্যায়ে দেখা যায় যে ওই দলের যারা সমর্থক গোষ্ঠী তারা অবশ্যই ভারতের প্রতি একটু উষ্মা প্রকাশ করবে, ভারতের সমালোচনা করবে, এটি তো বাস্তবতা। তাই ভারতের যে গণতান্ত্রিক চর্চা, ভারতের যে জ্ঞানী জ্ঞানী লোকজন রাজনীতির সাথে জড়িত, জানু রাজনীতিবিদ যেখানে আছেন, আমরা আশা করব যে ভারতের সরকার এবং বিরোধী দল তারা অবশ্যই এদেশের প্রতিটি রাজনৈতিক দলের সাথে তাদের একটি ডায়লগ চালু রাখা উচিত, সেটা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। অর্থাৎ যে সরকারে আসবে সেই সরকারই তাদের সাথে সম্পর্ক রাখবে, এবং এই পলিসিটা যদি বাস্তবায়ন করা হয় তাহলেই একমাত্র আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব, নতুবা কোশ্চিনকালও সম্ভব না। যদি ভারত কোনো একটি নির্দিষ্ট দলকে ক্ষমতা রাখতে চায় তাহলে সেখানে ভারত বিরোধিতা প্রচণ্ডভাবে বেড়ে যাবে, এবং সেই প্রচণ্ড বিরোধিতা বেড়ে যাওয়ার পিছনে এটা ভুল পথ নয়। ভারতকে বরঞ্চ সাবধান করে দেওয়া যে না, আমরা জনগণ ভারতকে ভালোবাসি, কিন্তু তোমাদের রাষ্ট্রীয় পলিসি কিংবা সরকারি পলিসির কারণে আমরা তোমাদের সমালোচনা করছি। তাই আজকে ওবায়দুল কাদের সাহেব যে কথা বললেন যে ভারত বিরোধী আবার ভুল পথে যাচ্ছে, বিরোধী দল তো ক্ষমতায় যেতে চায়, তারা যদি ভুল পথে যায়, ক্ষমতা থেকে যদি আরও দূরে চলে যায়, সেই ক্ষতিটা তো বিরোধী দলেরই কিংবা বিএনপিরই। তো সেখানে লাভটা কার আসে? লাভটা আওয়ামী লীগের আসে। তাহলে সেখানে তো কথা বলার কোনো, বরং যা আপনাদের তো খুশি থাকার কথা, ওবায়দুল কাদের সাহেবের তো খুশি থাকার কথা, কিন্তু কেন আপনি এই কথা বলেন? এই কথা বলার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, যে নিশ্চয়ই বিরোধী পক্ষ এখন অনেক বেশি হয়ে গেছে, ভারতের সমালোচনা বেশি হয়ে যাচ্ছে, যেটা আপনারা কভার দিতে পারছেন না। কারণ ভারত যদি প্রশ্ন করে যে এত লোক কেন আমাদের বিরোধিতা করে, সেখানে হয়তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারছেন না, সঠিক উত্তর দিতে পারছেন না। যার দরুন ভারতও হয়তো বিকল্প চিন্তাভাবনা করছে, ভারত হয়তো মনে করছে যে আমরা যা করছি ভুল করছি, আমরা আসলে সে দেশের সবগুলো রাজনৈতিক দলের সাথেই আমাদের সম্পর্ক রাখা উচিত এবং সে দেশের জনগণের আস্থা অর্জন করা উচিত। সেই জন্যই হয়তো আপনার আজকে এই ভয় কিংবা আপনার এই কথা যে ভারত বিরোধীরা আবার ভুল পথে আসছে। যদি ভুল হয়ে থাকে তাদের হাঁটতে দেন, দেখেন শেষটা কোথায় যায়। এটা তো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটা তো কাউকে ইঙ্গিত করে কথা বলারও কোনো কিছু নেই। কারণ বিএনপিও পুরানো রাজনৈতিক দল, তার যে প্রধান ছিলেন তিনি একজন মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী ছিলেন। তার পরবর্তী যে খালেদা জিয়া একটা স্বৈর শাসকের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এসে নির্বাচন করে তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তো তাদেরকে তো ফেলে যাওয়া যায় না, এদেশে তাদের জনসমর্থন তো ছোট না।
ঘরে ঘরে তাদের জনসমর্থন আছে। আওয়ামী লীগের যেমন আছে তাদের আছে। আওয়ামী লীগের একটি বৃহৎ সংগঠন তৃণমূল পর্যায়ে আছে, বিএনপিও তৃণমূল পর্যায়ে আছে। নতুবা 70টি বছর প্রতিনিধির মুখে তারা কিভাবে দাঁড়িয়ে আছে। এখনও একটি মিটিং যদি করে সেখানে লক্ষ লক্ষ মানুষ আসে, সেখানে সরকারের লোকজন, বিশেষ করে পুলিশ বাহিনী বিভিন্ন তারা সেখানে বিভিন্ন বাধার সৃষ্টি করে। তাদের যারা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের লোকজন বিভিন্নভাবে বাধা বিপত্তি দেয় যাতে সুন্দরভাবে মানে মিটিং করতে না পারে। তো এই বিষয়গুলোতে এই দেশের মানুষ বোঝে, রাজনীতি এখন একজন সাধারণ চাষাভুষাও বোঝে। তো সেই জন্য ভারত বিরোধী যারা তারা বুঝে শুনি ভারত বিরোধী করছে। এখন ভারতেরই উচিত যে এই বিরোধী পক্ষ যাতে বিরোধিতা করতে না পারে। আগামীতে যে সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করবে ভারত, সেই ভোগ করার জন্য সবগুলো দলের সম্মতি লাগবে। যদি না হয় আজকে যেই চুক্তি হবে কিংবা আজকে যে সমঝোতা স্বাক্ষর হবে, একদিন দেখা যাবে যে সেই সমঝোতা স্বাক্ষর ভেঙে যাবে, সেই চুক্তি বাতিল হয়ে যাবে। তখন কি করবে? যার ধরুন প্রতিবেশী দেশ, প্রতিবেশী কখনো বদলানো যায় না। তাই এই দেশটা কীভাবে সুন্দর হয়, সুখী সমৃদ্ধ হয়, সেভাবেই বড় ভাই হিসাবে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের সবার প্রতি সমবেদনা থাকতে হবে, সবার প্রতি আপনাদের আশীর্বাদ থাকতে হবে এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আপনাদেরই করতে হবে। ধন্যবাদ।